আপনারা খেয়েছেন, বিল দেবেন না? আরে শালা এ দেখো, ওরে ভাই মারছেন? আরে শালা আমার কাছে বিল চাই, এলাকার জানোস? আর কোনদিন বিল চাইলে তখন নাইট ক্লাব উঠাই দেবো। আই চল শালারে। আমার ক্লাবের মধ্যে আমি কোনো ঝুট ঝামেলা পছন্দ করি না। এই বিলটা দিয়ে যা। বিল মানে? তোমার সঙ্গে তো আমরা কিছু করিনি। কিসের বিল? আগে আমাদেরকে তোমার ঘরে নিয়ে চলো, খুশি করো, তারপর না বিল। আর কোনোদিন যেন তোদের আমার নাইট ক্লাবে না দেখি। ওরে বাবারে, একটু দেখে লো। ও মা, জল দেখার কাম নাই। ওরে বাবারে। আসসালামু আলাইকুম দুলা ভাই। দুলা ভাই? কে দুলা ভাই? বোঝেন না, আপনি যে প্রায় সোমাদের বাড়িতে আসেন, এই খবর কি এই পাড়ার কারো জানতে বাকি আছে? আজ না হয় কাল আপনি তো আমাদের দুলাভাই হবেনি। এখন থেকে ডাকলে অসুবিধা কি? দেন 200 টাকা দেন। কি 200 টাকা? এই টাকাতে চমকে গেলেন? মহল্লার পোলাপান তো এখনো ডরে নাই। মহল্লার পোলাপান? ডরায়েন না, সব পোলাপান আমি ঠেক দিয়ে রাখছি। জলদি 200 টাকা বাইর করেন। দেখেন ভাই, আরে কথা কয়েন না, জলদি বের করেন তো। এই তো লাইনে আইছেন। আপনার যতক্ষণ খুশি সমাজে বাড়িতে যাইবেন আর আইবেন, যাইবেন আর আইবেন, যাইবেন আর আইবেন, কেউ কিছু কইব না। তয় একটা কথা কই, সোমা খুব ভালো মাইয়া, অরে কিন্তু আপনি ঠকায়েন না। বিয়াটা কইরেন। ভাই আপনি ভুল করতেছেন, কেসটা আমার না, আমার এক বন্ধুর। মানে? মানে আমার এক বড়লোক বন্ধু আছে, তার সঙ্গে সোমার প্রেম। আমি খালি খবর দিতে আসি কোন সময় কোনখানে যাইতে হইব। বেশি রাইতে আমার বন্ধু সোমার নিজেই পৌঁছায় দেয়। ও এই কথা, এই লেগে মাঝে মাঝে দেখি রাইতের বেলায় সময় একটা গাড়ি ভিতরে বই আছে। অত রাইতে আপনি জায়গা থাকেন? কয় কি, আমার কামটাই তো রাইতের বেলায়। রাইতে আবার কি কাম? এইটা আপনার বুঝা কাম নাই, আমি যাই। আরে ভাই, কারবারটা দেখছেন? সকালবেলা আইসা এই 200 টাকা ধরা খাইলাম। হেল লেগাই তো বড় লোকের পোলার লগে বন্ধুত্ব করতে নাই। সমান সমান না হইলে কি প্রেম হয়? দেখবো, আজ তোমাকে নয়ন ভরে দেখবো। প্রতিদিনই তো দেখো। দেখি, কিন্তু স্বাদ মেটে না সোমা। মনে হয় আরো দেখি, বারবার দেখি, সারাদিন সারা রাত দেখি। বিয়েটা করে দেখলেই পারো। এই তো দিলে মুডটা নষ্ট করে। কেন? বিয়ের কথা বললে তোমার মুড নষ্ট হয়ে যায় কেন? আমার কাছে বিয়ে মানে মনে হয় একটা ঝামেলা, বন্দি জীবন। বিয়ে করলে কি এমন ভাবে দুজনে এভাবে ঘুরতে পারতাম বলো? তুমি ঘরের বউ হয়ে শ্বশুর শাশুড়ি চাকর চাকরানি আর রান্না বান্না নিয়ে সারাদিন তোমাকে ব্যস্ত থাকতে হতো। তাছাড়া কি? ভাইয়া বেরিয়ে না আসা পর্যন্ত বাবা কিছুতেই আমাদের বিয়ে দিতে রাজি হবেন না। ততদিন তোমাকে অপেক্ষা করতেই হবে সোমা, পারবে না? পারবো সাগর, তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো।
এই তো লক্ষ্মী মেয়ে। শোনো, কাল তোমার বাসায় বলে রাখবে রাতে ফিরতে দেরি হবে। কেন? বিয়ের আগে তোমার জানা উচিত আমরা কোন কোন পরিবেশে চলাফেরা করি, কোথায় কোথায় যাই, কি জানা উচিত না? তা অবশ্য ঠিক। কাল সারা দিন এবং অনেক রাত পর্যন্ত আমি তোমাকে নিয়ে ঘুরবো। এই ঢাকা শহরে যে কত রকম বৈচিত্র্য আছে তা জানো না সোমা? কি আমার সাথে ঘুরবে না? কাল সব তোমাকে ঘুরে ঘুরে দেখাবো। দিনটা আজ ভালোই যাইবো মনে হয়। সকাল সকাল 200 টাকা দাইন মারছি। কি কথা না বাড়াইয়া ভালো কইরা তেল মাখ। দিনটা যখন ভালো গেছে রাতের দানটাও ভালো যাইবো মনে হয়। আমি আবার কথা কইলাম আরে আবার কথা কয় তেল মাখা। আরে আমারেও মাখা, নিজও ভালো কইরা মাইকা দে দি তাক। মর্জিনা আইজ আবার রাইতের কামে যাবি মনে হয়? রাইতের কাম কইরা টাকা পয়সা না জমাইলে বিয়া করা তোরে খাওয়াবো কি? শখ তো তোর মতো চোরার লগে আমি বমু বিয়া? দেখ মর্জিনা, এই সোরা কবি না, এইটা আমার বাপ দাদার পেশা। তোর লাইগা ছাইরা দেওয়ার চিন্তা ভাবনা করতাছি, ভাবতাছি কিছু টাকা পয়সা জমলে ব্যবসা করে। তাই বুঝলা আমার বাপ দাদার পেশাটারে তুই অপমান করতে পারস না। তোরা না শুনে ধর্মের কাহিনী। তুই কোনোদিন এই পেশা ছাড়তেও পারবি না, তোর লগে আমার বিয়াও হইব না। মনে হয় রাজ্যে তোর ঘরেই ঢুকে পড়ি। আমার ঘরে আছে কি যে ঢুকবি? তুই তো আসোস। এত সস্তা না, আমার ঘরের দরজা আমি শক্ত করে লাগাই রাখি। এই মাইয়া মানুষের ঘরের দরজা কেমনে খুলতে হয় এই মতি সোরা ভালো কইরাই জানে। এই তেলমা বসো। হাই দোস্ত। বসুন বসুন বসুন। এত দেরি করলি কেন দোস্ত? সেই কখন থেকে তোর জন্য টেবিল রিজার্ভ করে বসে আছি। সোমাকে রাতে ঢাকা শহরটা দেখাচ্ছিলাম। তোর জন্য অপেক্ষা করতে করতে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অর্ডার দিসনি কেন? তুই তো টেলিফোন করেই খালাস। আর কোন যোগাযোগ করছিস? বড় লোকের পোলা। কখন কি মাথায় আসে ঠিক আছে? তোর কথা বলে অর্ডার লিখে রেখেছি, তুই আসলে যেন দেয়। ভালো করেছিস। কে এসেছে জানো? প্রখ্যাত শিল্পপতি, বিজনেস ম্যাগনেট হাসান আহমেদের ছোট ছেলে সাগর, সঙ্গে গার্লফ্রেন্ড আর চামচা। ওর বাপের যে কত কোটি টাকা আছে তাও নিজেই জানি না, শুধুই খরচ করে। একবার যদি ওকে ফাঁসাতে পারি তাহলে কোটি টাকা হাতে নেওয়া কোনো ব্যাপারই না। আপনি শুধু বলেন ম্যাডাম, আমাদের কি করতে হবে? শোন, একটা বুদ্ধি এসেছে মাথায়। যদি তোরা কাজে লাগাতে পারিস তাহলে তীব্র বেগে ওর টাকা আমার হাতে ছুটে আসবে। এসব কি দোস্ত? তুই ওনারে বুঝাতে থাক, আমি টানতে থাকি। গলাটা শুকিয়ে গেছে। দেখো নীলা, আমাকে বোঝাতে হবে না। টিনের গায়ে স্পষ্ট লেখা আছে জিনিসটা কি। আমার ভাবতে অবাক লাগছে সাগর, তুমি মদ খাও? বাইজা গেছে রে, বাইজা গেছে। দেখো সোমা, এটা হচ্ছে ধনী এবং সাধারণ মধ্যবিত্ত পরিবারের মধ্যে পার্থক্য। তোমরা যারা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাদের চোখে বিয়ার বা মদ খাওয়াটা অপরাধ বা খারাপ চোখে দেখা হয়। কিন্তু সারা বিশ্বে, এমনকি বাংলাদেশে ধনী পরিবারে বিয়ার বা মদ খাওয়াটা কালচার, আই মিন সংস্কৃতি। আভিজাত্য যেখানে, পার্টি সেখানে, মদ বিয়ারও সেখানে। তুমি আমাকে ভালোবাসো সোমা, তুমি আমার ঘরের ঘরণী হবে। আমাদের পরিবেশ, আমাদের আভিজাত্য, আমাদের সংস্কৃতির সঙ্গে তোমাকে খাপ খাওয়াতে হবে। সেজন্য আজ তোমাকে এখানে নিয়ে এসেছি। আজ বেশি না, মাত্র একটা। ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। নাও শুরু করো। না সাগর, আমি পারবো না। ওফো সোমা, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি এসব বুঝতে চাই না সাগর।
আমার দেশ, আমার ধর্ম, আমার সংস্কৃতি বলে দেয় মদ খাওয়া খারাপ। আমি এসব কিছুতেই মুখে দিতে পারবো না। হাই ডার্লিং, হাই, বসতে পারি? ও শিওর। চলবে? ও ইয়েস। প্লিজ টেক ইট। তুমি খুব সুন্দর সাগর। এসব কিন্তু বাড়াবাড়ি। বসতে চেয়েছেন বসেন, খেতে দিয়েছে খান, তাই বলে শুতে চাইবেন না। সোমা, কি পাগলামি শুরু করলো তুমি? তোমাকে তো আগেই বলেছি আমাদের এই পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার চেষ্টা করো। সরি সাগর, তোমাদের এই পরিবেশের সাথে আমি খাপ খাওয়াতে পারবো না। চলি। আর সোমা শোনো প্লিজ। আরে চলে যাচ্ছ কেন সুন্দরী? ওর সঙ্গে খাপ খাওয়ার কোনো দরকার নেই। আমি তোমার সঙ্গে খাপ খাওয়াবো, মদ বিয়ার সব ছেড়ে দেবো। হাত ছাড়ুন। কেন হাত ছাড়বো? আমি তোমার হাত ধরে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। এই হাত ছাড়। কেন হাতটাকে তো বাবার সঙ্গে? এই, আমার ক্লাবে আমি কোন রকম গ্যাঞ্জাম পছন্দ করি না। Out! তোমার হাতে অস্ত্র মানায় না যুবক। কি তীব্র তোমার গতি, কি হ্যান্ডসাম তোমার চেহারা। আমি মুক্ত হয়ে গেছি। আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট উপহার। থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো ছোট ভাই। চলো সোমা। এটা কোনো কাজ করলো? আমি আসিরা নাই খোঁজও নিল না। বড় লোকের পোলার সাথে বন্ধুত্ব করা এই এক বিপদ। চার সামনা মুডটাই নষ্ট করে দিল। ওস্তাদ কিছু বুঝবার পারলাম না, পয়লা এই হাড়িটা ঢোকাইলা কেন? ব্যাককল বুঝোস না, ঘরে যদি কেউ জায়গা থাকে
তাহলে শীত কাটা দেখা গাতি মারা বইয়া থাকবো, মাথাটা ঢুকানোর লগে লগে খপ কইরা ধইরা ফালাইবো, না হয় বাড়ি দিব, না হয় কিছু দিয়ে কোপ দিব। তাই এই হাড়িটারে উল্টা ঢুকে টেস্ট করে লইলাম, বুঝছা? বুঝছি, খালি বুঝলেই হইব না, ভালো করে শিক্ষা রাখ। মর্জিনারে বিয়া কইরা যখন আমি রিটায়ার হয়ে যাবো, তখন তুই আমার বাপ দাদার পেশাটারে ধইরা রাখবি, বুঝছা? নিম্ন চাপ। বউ, বউ, ও বউ, এত রাইতে আবার কি? একটা বড় বুঝাইতেছে, ছোট করে যাবো। যাইবার যাও, আমারে কোথাও কেন? তুমি জানো না আমি রাইত কানা, রাইতে কিছু দেখি না। হ্যাঁ, বুঝতে পারছি। অন্য কামের বেলায় ঠিকই হাতায় হাতায় খুঁজে নাও, অঞ্চল ঘর পাইবা, যাও। এইটা বেশি কথা কইলা বউ। ঘুমের ভেতর আর জ্বালায়ও না তো, যন্ত্রণা। আমি এখন উঠতে পারুম না, তুমি যাও। আমার কথা মুসল দিছে, রাইত কানা ওইও ঠেকলাম। বউ, আজকে কি উল্টা করে লাগাইছ? আবার তো কাপড় নষ্ট হয়ে যাইতেছে। ওস্তাদ, খামাখা কষ্ট করাইলেন, ভিতরে তো জায়গা গেছে, এইখানে হইব না। এইখানেই হইব, কষ্ট কইরার গর্ত দিয়ে ঢুকতে হইব না, দরজা দিয়াই ঢুকু। বস্তা রয়ে চল। বস্তাটা মেলা ধরছে, সব পড়ে লাও। চুপ, তাড়াতাড়ি করো ওস্তাদ। চুপ থাক বেটা। হইছে, তুই বাড়ি যা, সকালে শহরে গিয়া পুরান কাপড় চোপড়ের দোকানে ব্যস্ত হইব। আচ্ছা। আমি দেখি কিছু গয়নাগাটি পাওয়া যায় কিনা। যা। তুমি আইছো? চোর, চোর, কই, কই চোর, কই, চোর, চোর, এই, চোর, 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 চোর। শালা মতি চোরা না, আইস তোরে হাতে নাতে ধরছি। হ্যাঁ, দাঁড়া, দেখাইতেছি মজা। আমার নাম মতি চোরা। হ্যাঁ, আমারে ধরা তো সোজা না, সোজা না। আরে ধরে রাখতে পারবি না, পারবি না। আর কই ধরে দাও, ইজ্জত গেছে। দ্বারা তো সোজা না, ইজ্জত রয়ে গেছে। কি করি? শালার পো দেখে নাই মনে হয়, শালা বড় লোকের বাচ্চা। গ্রামে সরল সোজা মাইয়া লইয়া ফুর্তি করবি কর, আমার উপরে লাইট মারুস কে? কাল পাইয়া লই তোর চামচাটারে, বুঝা মুয়ানে। কেন, কেন আমার ছেলে মারা গেল? কেন সে লাশ হয়ে শুয়ে থাকবে আমার চোখের সামনে? কে হত্যা করলো তাকে? আমি তো কোনো অন্যায় করিনি অফিসার। চিরটা কাল ন্যায়ের পথে, আইনের পথে থেকেছি, সৎভাবে ব্যবসা করে কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু কোনোদিন কোনো ট্যাক্স ফাঁকি দেয়নি। আমার বড় ছেলে বেআইনি কাজ করেছিল বলে আমি নিজের হাতে তাকে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম। তাহলে কেন, তাহলে কেন আমার ছেলে লাশ হয়ে উঠবে আমারই কাঁধে? একমাত্র বাবাই জানে সন্তান মারা গেলে তার লাশের বোঝা যে কত ভারী, তা বহন করা যে কত কঠিন, তা শুধু একমাত্র তার পিতাই জানে অফিসার।
আমরা তদন্তের কোনো ত্রুটি করব না স্যার। তদন্ত? আপনার তদন্ত কি পারবে আমার ছেলেকে ফিরিয়ে দিতে? পারবে? বলুন পারবে? স্যার, স্যার প্লিজ শান্ত হন স্যার। চুপ করো, চুপ করো তুমি, একটি কথাও বলবে না। তোমাকেই তো দেওয়া হয়েছে আমার বিশাল কোম্পানির সিকিউরিটির দায়িত্ব, দেওয়া হয়েছে সিকিউরিটি বাহিনী কিসের জন্য? শুধুমাত্র কোম্পানির যন্ত্রপাতি আর বিল্ডিং রক্ষা করার জন্য। না স্যার, বিল্ডিং আর যন্ত্রপাতির চেয়ে আপনার আর আপনার সন্তানের জীবন অনেক দামি। আমি থাকতে চেয়েছিলাম ছোট ভাইয়ের সঙ্গে, কিন্তু ছোট ভাই আমাকে তার ব্যক্তিগত জীবনে নাক গলাতে নিষেধ করে দিয়েছিল, চলে আসতে বলেছিল আমাকে। তার কথা চলে আসাটা আমার উচিত হয়নি, আমার উচিত ছিল তাকে ফলো করা। আপনি আমাকে শাস্তি দিন স্যার, শাস্তি দিন। লাশ বেশিক্ষণ রাখা ঠিক না, যত তাড়াতাড়ি সম্ভব দাফনের ব্যবস্থা করা উচিত। আরে এ আপনি কি বলছেন? বড় ভাই ছাড়া ছোট ভাইয়ের লাশ দাফন হবে কি করে? বড় ভাইকে প্রয়োজনে জেলখানা থেকে বের করার ব্যবস্থা করতে হবে। না, কোনো দরকার নেই। সে অন্যায় করেছে, তার শাস্তি সে পাচ্ছে। ছোট ভাইয়ের লাশ দেখতে পারবে না, এটাও তার শাস্তি। তুমি লাশ দাফনের ব্যবস্থা করো। খিদা লাগছে রে বাপ, পেটটাতে লাগালো। দাও। ধরো। চাচা, জেলখানা সব কয়দি কি এখানেই খায়? কেন? না মানে আমি নতুন এসেছি তো, এই নিয়ম কানুন ঠিক মতো জানি না। সব কয়েদেরই একটাই লাইন, হাজতে গো এইটা, সাজাপ্রাপ্ত গো এইটাই। খালি যারা ডিভিশন পায় তাগুলোকে আলাদা ব্যবস্থা। ডিভিশন কারা পায়? যারা অনেক টাকার মালিক, সরকারের যারা ট্যাক্স দেয় তারা। আর রাজনৈতিক কয়েদিরাও ডিভিশন পায়। এখন থাকানো আলাদা, খাওয়ানো আলাদা। তারা কই খায়? ওই যে ঘরটা দেখতেছো না, ওইটা হলো তাকে খাওয়ানোর ঘর। চাচা, আজ আমার খাওয়ানটা আপনি খান। পাগল না কি? বড় ভাই, আপনার একটা খবর দিতে মামুন ভাই বুদ্ধি করে আমার জেলে পাঠাইছে। ছোট ভাই নাই, কারা যেন ছোট ভাইকে খুন করছে। এই, তুই এখানে ঢুকেছিস কেন? বাপরে, সব শালা কয়েদিরা আমারে ট্যাক্স দিয়ে কথা কয়, আর এই শালা বড় লোকের পোলা আমারে মারতে চায়। আজ আমি তোরে দেখা দেবো।
টপটা দেখে ভাই আয় স্টপ! এই চলো, আজ তোমাদের অন্য জায়গায় কাজ করতে হবে। চলো চলো সবাই চলো 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 চলো। দাঁড়াও। শিফট তো শেষ হয়নি, কোথায় যাচ্ছ? আমার স্ত্রী খুব অসুস্থ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই গেটটা খুলে দাও। আরে দাঁড়াও 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 দাঁড়াও, আমার সিগারেট শেষ হয়ে গেছে। এক প্যাকেট সিগারেট নিয়ে এসো। ঠিক আছে স্যার। ওকে। আল্লাহ আপনি এখানে বসুন। এইবার পাশে আছি দোস্ত, ঠিক মতো মুখটা দেখতে মামু। সেটটা আমি আপনার জন্য ছাড়িনি। তাতে হচ্ছে কি, খালি পাইছি বইছি। উনারে পিছনে যাইতে কও, আমার সিট তো খালি পড়ে রয়েছে। ওনার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, যত পিছনে যাবেন ততই চাকরি বেশি। উনি এখানেই বসবেন। ছাড়ুন না, এত দরদ কে তোমার? হ্যাঁ? এই পেটটা কি তুমি বানাইছো নাকি? বসো। হ্যাঁ কি হয়েছে? এখানে মাইরা বাস থেকে ফিক্কে ফেলা দিছে। হায় হায় কস কি? হবস হালায় অযথা এমন মাড্ডা দিছে, বুঝে উঠতে পারলাম না। মাল কমবে, মাল গাড়িতে রয়ে গেছে। হায় হায় মুইশাস মুইশাস, মোর মাথা ঠাড়া পড়ছে। গাড়ি তো ওঠ, আয় ওঠ। সময় মতো পৌঁছে চা খাবেন? ওই দোকানটা দেখে আমার নিজেরই খুব চা খেতে ইচ্ছে করছে, কিন্তু একা একা যেতে সাহস পাচ্ছি না। চলুন। নানুর বাড়ি বেড়াতে এসেছিলাম, হঠাৎ একটা দুঃসংবাদ শুনে ঢাকায় যাচ্ছি। আমার ভাইয়ের এক বন্ধু মারা গেছে। ভাইয়া খুব ভেঙে পড়েছে, না হলে আরো কিছুদিন থাকতাম। ডাইরেক্ট বাসের টিকিট পাইনি, বাধ্য হয়ে লোকাল গাড়ি। ভালোই হয়েছে, লোকাল বাস না হলে হয়তো এই দোকানটায় আপনার আমার চা খাওয়া হতো না। ভালোই বলেছেন। 2 কাপ চা। নাম 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 নাম, গাড়ি তো উঠে মাল না তাড়াতাড়ি, তরতরি হর, পুলিশ এই পড়বে এবার। উঠ উঠ, ওই তাড়াতাড়ি নামা। হ্যাঁ। গাড়ি দুটা বস কই হালা? ওই হালায়। হ্যাঁ আয় মন লাগে, হালার ফালা একটু সাইজ হরি ল ল।
ভালোই রে রে বান্ধে লাইছে আরে তিনটা ধরা বসি একসাথে ওরে মোর আল্লাহ রে ওরে বাবা রে বাবা কত বড় মাল লাগে পাতা ভাড়ে ওরে রাস্তায় নাই ওরে দাঁড়িয়ে দাও ভাই ওরে ভাই রে আইন ভাই আইন, চাকা ঠিক হয়ে গেছে, আইন ওঠেন 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 ভাই লন। ওস্তাদ গেল কই? আরে বস, আপনাকে এই অবস্থা কেটে করছে? আমার মাল কমে মাল তো বস গাড়িতে উঠে রাখছি। উড়াইছো ভালো করছো এখন দড়ি খোল খুলতাছি বস। খোল খোল আসেন ভাই, এই যে আপনাকে দুইটা সিট রাখছি, বসেন। আপা ওই জায়গা বন। হ্যাঁ উস্তাদ বলেন যান। আগে মাল লইয়া ঢাকা যাই লই হেই এরপর বুঝা মনে হালার বলারে খোল তাড়াতাড়ি দড়ি খোল ওরে বাবা রে চলেন জান লইয়া পালাই জ্ঞান জ্বালবেন। ওই শেখ, কেন এসেছিস ভাইয়ের মৃত্যুতে ভাইতে ছুটে আসবি হ্যাঁ আসবে, ভাইয়ের শোকে ভাই ছুটে আসবে, কিন্তু জেলখানা থেকে পালিয়ে নয়। কে তোকে খবর দিয়েছে? স্যার আমি খবর দিয়েছিলাম আবুলকে অপরাধী সাজিয়ে জেলখানায় পাঠিয়েছিলাম ভুল করেছো তুমি, ভুল। আমার নির্দেশ অমান্য করেছো। তুমি আমার কর্মচারী, আমার সন্তানদের একজন নও। ও আমার বন্ধু বাবা, বন্ধু হিসেবে ওর যা করা উচিত ছিল ও তাই করেছে না পুলিশ মিস্টার রানা, পালাবার চেষ্টা করবেন না, তাহলে আমরা গুলি করতে বাধ্য হব। কার দিকে অস্ত্র তুলছেন আপনারা? কাকে গুলি করছেন? শিল্পপতি হাসান আহমেদের ছেলে রানা আহমেদকে? মিস্টার মামুন, অপরাধীকে পালাতে সাহায্য করে আপনি নিজেও কিন্তু অপরাধ করেছেন। আমি কোনো অপরাধ করিনি মিস্টার অফিসার, আমি একজনের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছি। আপনাদের গুলিতে মৃত্যু হতে পারত রানার, আদালত রানাকে জেল দিয়েছে, মৃত্যুদণ্ড দেয়নি। কিন্তু সে জেল থেকে পালিয়ে এসে আরেকটা অপরাধ করেছে। সেই অপরাধের শাস্তি দেবে আদালত, আপনি নন। আপনার মনে রাখা উচিত মিস্টার অফিসার, রানার বাবা হাসান আহমেদ প্রতি বছর সরকারকে কোটি টাকা ট্যাক্স দেয়। সেই ট্যাক্সের পয়সা সরকার আপনাদের বেতন দেয়। তার ছেলেকে আর যাই হোক আপনি গুলি করতে পারেন না। স্যার চলুন। নীলা, এত দেরি হলো কেন তোমার? মাল কোথায় মাল? ও আমার মেজাজ দেয় এই কথা কাউকা। একবারও জিজ্ঞাসো মুই কেমন আছি, পথে কোনো ভেজাল হয়েছে কিনা? বুঝছো, আজ কি সেরা বেড়ায় পড়ছিলাম। ওসব আমি কিচ্ছু জানতে চাই না। আমি শুধু জানতে চাই মাল কোথায়। গোডাউনে যে মাল ছিল শেষ হয়ে গেছে, কাস্টমাররা মাল না পেয়ে অন্যখানে যাচ্ছে। মাল কোথায় লোকমান, মাল কোথায়? তোমার হগল কথায় আমি বুঝি। বুঝছো নীলা, মোর একটাই আবদার, মোর লগে একটু বেটকি মেয়েরা কথা কও। মাল মাল মানে টাকা, আর টাকা ছাড়া আমার মুখে হাসি ফোটে না লোকমান। এই মাল লই এমে আয়। এই মালগুলো আমার ডার্লিং এর ঠ্যাঙ্গের কাছে রাখিয়া ফুটতে যা, রাখ। ওয়াও! 30 লক্ষ টাকার হেরোইন। এই হেরোইন কাস্টমারের কাছে বিক্রি হবে 50 লক্ষ টাকা। ও মাই গড, 20 লক্ষ টাকা লাভ। ভাবতে কি যে ভালো লাগছে লোকমান। তোমারে ভালো লেগিয়া, তোমারে খুশি লেগিয়াই বর্ডারে গেছিলাম মাল আনতে। ও পুলিশ চেকপোস্টে ডরে লোকাল বাসে মাল উঠাইতেছিলাম, কিন্তু এক পোংটা মাস্তানের পাল্লায় পইরা
কি রাম দোলাইটা না খাইছি নীলা, তুমি বুঝতে উঠতে পারবা না। পুরা শরীর আমার ব্যথা হইয়া গেছে। মৃত্যুর আগে টেলিফোন থেকে শেষবার মতো কাকে ফোন করেছিল সাগর? এই ডায়ালে চাপ দিলেই বোঝা যাবে। 9357-216। হ্যালো, কে বলছেন? আপনি কাকে চাইছেন? আমি শুধু জানতে চাই এটা কার টেলিফোন। আশ্চর্য, টেলিফোন করেছেন আপনি, আর টেলিফোন করে আপনি নিজেই জানতে চাইছেন এটা কার টেলিফোন? কাকে টেলিফোন করেছেন আপনি জানেন না? দেখুন, আমি শুধু রেডিওলে চাপ দিয়েছি, তার মানে এর আগে আপনার নাম্বারে কথা বলেছে আমার ভাই। আমি শুধু জানতে চাই আমার ভাই কার সাথে কথা বলেছে। আপনার ভাই কার সাথে কথা বলেছে সেটা আপনার ভাইকে জিজ্ঞেস করুন। হ্যালো হ্যালো। আরে রানা, তুই? আমার তো একই প্রশ্ন। চল খেতে খেতে কথা বলি। না বামন, নাস্তার টেবিলে গেলে বাবার সঙ্গে দেখা হয়ে যেতে পারে। ভাই হত্যার বদলা না নিয়ে আমি আর বাবার মুখোমুখি হব না। একটা কাজ করে দিতে হবে তোর। কি কাজ? 9357-216 এই টেলিফোন নাম্বারটা কার, সেই ঠিকানাটা আমাকে জোগাড় করে দিতে হবে। নাম্বারটা চেনা চেনা লাগছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। আমি যেখানেই থাকি তোর নাম্বারে টেলিফোন করব, ঠিকানাটা জেনে রাখবি। চলে। ভাইয়া, তোমার কি হয়েছে বলো তো? কি আর হবে বল, বুঝতেই তো পারছিস, বন্ধুটা মারা যাওয়ায় মনটা খারাপ। ও ভাইয়া, খুশি ফোন করেছিল কখন? কিছুক্ষণ আগে। তোমাকে ডাকতে গিয়ে দেখি তুমি বাথরুমে। বেশ কিছুদিন ধরে নাকি খুশির সাথে তোমার যোগাযোগ নেই। আজই যোগাযোগ হবে। আমি রেডিওয়ে বের হচ্ছি, এরপর ফোন করলে বলিস আমি ওর ওখানেই রওনা হয়েছি। আর শোন, বাবা যেন ব্যাপারটা না বুঝে। ভাইয়া, একদিন না একদিন বাবাকে তো বলতেই হবে। কেন যেন বাবা খুশিকে সহ্য করতে পারে না, বলে বেহায়া বেশরম একা একটা বাড়ি ভাড়া নিয়ে থাকে। আচ্ছা তুই বল, এই যুগের মেয়েরা তো একটু ফাস্ট হবেই। তাছাড়া খুশির আপন বলতে কেউ নেই, চাকরি করে, একা না থেকে উপায় আছে? যাই হোক, বাবার অমতে কোনো কিছু করা ঠিক হবে না। তুই একটু চেষ্টা কর না বোন, বাবাকে একটু বোঝা। ঠিক
ঠিক আছে, বোঝাবো। এই তো আমার লক্ষ্মী বোন। আমি জানি আমার কয়েকদিনের অনুপস্থিতিতে আপনাদের নানান রকম সমস্যা হয়েছে, ক্ষতিও হয়েছে। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আই এম সরি। দুঃখিত? ইংরেজিতে সরি ওই একটি শব্দ উচ্চারণ করলে সমস্ত সমস্যার সমাধান হয় না হাসান সাহেব। হতে পারেন আপনি কোটিপতি ব্যবসায়ী, আমরাও ব্যবসায়ী। আপনার কোনো ব্যক্তিগত কারণে আপনি আমাদেরকে ক্ষতির মুখোমুখি দাঁড় করাতে পারেন না। এই আঙ্গুল নামান গিয়া সাহেব, কার সামনে আঙ্গুল ধরে কথা বলছেন আপনি? কার সামনে? আহ মামুন, শান্ত হও। কেন শুনতে হবো স্যার? সামান্য একজন হোলসেল ব্যবসায়ী, সে কিনা আপনার মতো বিশিষ্ট শিল্পপতির সামনে আঙ্গুল ধরে কথা বলে। ওনার কোনো দোষ নেই মামুন, আমি ওনাকে বুঝিয়ে বলছি। দেখুন গিয়া সাহেব, সন্তান আপনারও আছে। মনে মনে একবার ভাবুন তো, সেই সন্তানের লাশ কাঁধে নিয়ে যাবার কথা। সরি স্যার, এক্সকিউজ মি। হ্যালো মামুন, ওই টেলিফোন নাম্বারটার ঠিকানা পেয়েছিস? পেয়েছি। তুমি দাঁড়িয়ে কেন? আসুন, ভেতরে আসুন। তুমিটা তো ভালোই লাগছিল, আবার আপনি করে বলা কি দরকার? জানো, সেদিন বাস থেকে নামার পর বারবার তোমার কাছে ঠিকানা চাইতে ইচ্ছে করছিল, কিন্তু লজ্জায় চাইতে পারিনি। কিন্তু তুমি কি করে ঠিকানা পেলে? তোমাদের টেলিফোন নাম্বার তো 9357-216, তাই না? তার মানে তুমি তখন টেলিফোন করেছিলে? হ্যাঁ। নাম্বার পেলে কোথায়? ওই যে বললাম, আমার ছোট ভাই টেলিফোনে রিডারে চাপ দিয়েছিলাম। তোমার ছোট ভাই এই নাম্বারে ফোন করলো কেন? সেটা তো আমারও প্রশ্ন। তোমার ভাই কিছু বলেনি? বেঁচে থাকলে তো বলবে। মানে? কারা যেন তাকে হত্যা করেছে। কি সাংঘাতিক! মারা যাওয়ার আগে সে কেন তোমাদের বাসায় ফোন করেছিল সেটা আমি জানতে চাই। আচ্ছা, তোমার ছোট ভাইয়ের নাম কি বলো তো? সাগর। সাগর? সেই তো আমার ভাইয়ের বন্ধু। তার মৃত্যু সংবাদ পেয়েই তো আমি তাড়াহুড়া করে নানুর বাড়ি থেকে লোকাল বাসে ঢাকা এসেছিলাম। তোমার ভাইয়া কোথায়? একটু আগেই বেরিয়ে গেল। জানো, আমি আসার পর থেকে দেখছি ভাইয়া কেমন যেন আতঙ্কের মধ্যে আছে। হাসি খুশি প্রাণবন্ত মানুষটা হঠাৎ কেমন যেন গম্ভীর হয়ে গেছে। টেলিফোন এলে আগের মতো দৌড়ে এসে ধরছে না। আজ সে প্রথম ঘর থেকে বের হলো। তোমার ভাইয়ার সাথে আমার কথা বলার কিছু থাকলে তো বলবো। এই, আপনারা কারা? কেন মরছেন? কি অপরাধ করেছে আমরা? মৃত্যুর আগে যে নাইট ক্লাব থেকে সাগর বেরিয়েছিল সেখানে তুইও ছিলি, এটাই তোর অপরাধ। আমরা চাই না আর কেউ সেটা জানুক। হত্যাকারীকে খুঁজতে খুঁজতে পৌঁছে যাক নাইট ক্লাবে। খুশি, আমি খুশি, খুশি, খুশি। তুমি হাসান সাহেবের ছেলে না? কেন এসেছো? কি চাও এখানে? তোমাদের মতো বড় লোকের ছেলেদের সঙ্গে আমাদের মতো সাধারণ মানুষের কোনো সম্পর্ক হতে পারে না।
ভুল করেছিল আমার ছেলে তোমার ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব করে। সে ভুলের মাসুল দিয়েছে সে লাশ হয়ে। আর কত যন্ত্রণা দেবে তোমরা আমাদেরকে? চলে যাও, চলে যাও এখান থেকে। না বাবা, ও যাবে না। ভুল করিস না মা, বড় লোকের সঙ্গে আমাদের মতো গরিবের কোনো সম্পর্ক হয় না। ওকে চলে যেতে বল। আমি কোনো ভুল করছি না বাবা। আজ রানা আর আমি দুজনেই সমান। আমরা দুজনেই হারিয়েছি আমাদের ভাইকে। রূপা, রূপা ঠিকই বলেছে। মানুষ বড়লোক কিংবা গরিব হতে পারে, কিন্তু যন্ত্রণা কখনো ধনী গরিব হয় না। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা কখনো ধনী গরিব হয় না। সন্তান হারিয়ে আমার বাবা যে যন্ত্রণা, সন্তান হারিয়ে আপনার সে একই যন্ত্রণা, কোনো পার্থক্য নেই। আমরা জানি না কে বা কারা হত্যা করেছে আমাদের ভাইকে। শুধু এইটুকু বুঝতে পারছি, সেই হত্যাকারীদের খুঁজে বের করতে হলে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের হাতে হাত রেখে চলতে হবে। আমার মনে হচ্ছে সাগর আর তোমার ভাইয়ের হত্যাকারী একই ব্যক্তি। তাদেরকে খুঁজে বের করতে হলে তোমার সাহায্য আমার দরকার। রাত 12টার পরে পুলিশ যদি ধরে, পীড়িত করার স্বাদ মিটাবে পুলিশের অ্যাকশন। মরজি না তুই আমার কথা শোন, মরজি না তুই আমার কথা শোন। না তুই আমার কথা শোন। তোর দাদি শুনলে পরে বলবি গলা ধরে, জোয়ান কালে তুই কি দাদি দিস নাই দাদায় মন। কথাটা ঠিক নয় আঙ্কেল। ব্যবসা করা অন্যায় নয়, পাপ নয়। ব্যবসা করার অধিকার সবারই আছে। তাই বলে তুমি আমার মার্কা নকল করে তোমার নিম্নমানের জিনিস বাজারজাত করতে পারো না? ভুল বললেন আঙ্কেল। আমি আপনার মার্কা নকল করতে যাব কেন? আপনার কোম্পানির মার্কা বলদ, আমার মার্কা গাভী। আপনার মার্কায় দুধ দেওয়ার বোট নেই, আমারটাই আছে। আপনার বলদ অর্থাৎ গাভী অর্থাৎ নারী, অনেক পার্থক্য। থামো! জানো তোমাকে আমি কি করতে পারি? ধমক দেবেন না আঙ্কেল। আপনি মুরব্বী মানুষ, আপনার ধমক আমি সহজেই হজম করতে পারবো। কিন্তু আমি যদি ধমক দিয়ে ফেলি তাহলে আপনি হজম করতে পারবেন না। চলি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চমৎকার, চমৎকার একটা ছেলে। ভদ্রতা জানে, বুদ্ধি আছে।
মুখের উপর কথা বলার সৎসাহস আছে। ঠিক এমন একটা ছেলে আমার দরকার। ওর মতো একটা ছেলে থাকলেই হাসানের সাথে টক্কর দেয়া সম্ভব। যে করেই হোক এই ছেলেকে আমার হাতের মুঠোয় নিতে হবে। দারোয়ান, এইমাত্র আমার রুম থেকে যে ছেলেটি বেরিয়ে গেল ওকে থামতে বলো। ওর সঙ্গে আমার কথা আছে। এই তুমি কি বলছো বাবা? যা বলছি ঠিকই বলছি। অনেক ভেবে চিন্তে আমি সিদ্ধান্ত নিয়েছি, ওই বিপ্লব নামের ছেলেটির সাথে আমি তোর বিয়ে দেবো। অসম্ভব। তুমি ভালো করেই জানো আমি মামুনকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না হাসি। নানা রকম বৈধ অবৈধ ব্যবসা করে আজ আমি কোটিপতি, আর বিপ্লব এই অল্প বয়সে সে আমার সাথে টক্কর দিয়ে ব্যবসা করছে। সেই তুলনায় কি আছে মামুনের? সামান্য একটা চাকর। বাবা! চিৎকার করিস না হাসি। মামুন যে পথে পা বাড়িয়েছে তাতে ওর ভবিষ্যৎ অন্ধকার। বাপ হয়ে আমি তোর জীবন অন্ধকারে ঢেকে দিতে পারবো না। তাছাড়া বিপ্লবের সাথে আমার কথা হয়েছে, সে তোকে আগেও দেখেছে, সেও তোকে পছন্দ করে। কিন্তু আমারও তোকে পছন্দ আছে বাবা। হ্যাঁ আছে, কিন্তু পছন্দ করে ভালো জিনিস বেছে নেয়ার বয়স তোর এখনো হয়নি। তাই আমার পছন্দই চূড়ান্ত। কাল বিপ্লব বাসায় আসবে, ওর সঙ্গে আমি তোর বিয়ে দেবো। কথাটা মনে রাখিস। সাগরের সাথে কে মেয়েটি? এর আগেও তো এই নাইট ক্লাব এসেছিলাম, তখন তো খুব জমজমাট ছিল, কিন্তু আজ তো কিছুই নেই। তাহলে কি এই নাইট ক্লাব বন্ধ হয়ে গেছে? ম্যাডাম, ম্যাডাম কাউকে খুঁজছেন? আচ্ছা, এই নাইট ক্লাবটি কি বন্ধ হয়ে গেছে? কেন বন্ধ হবে কেন? না মানে আগে একবার এসেছিলাম তো, তখন লোকজনে ভর্তি ছিল, গমগম করছিল। এখন একদম ফাঁকা। হাসছেন যে? ম্যাডাম, এটা নাইট ক্লাব। এটা শুধু জমে নাইটে, মানে রাতের বেলা। দিনের বেলা লোক আসবে কোত্থেকে? ও তাই তো। আপনি কাউকে খুঁজছেন? হ্যাঁ, একজনকে তো খুঁজছি। কাকে ম্যাডাম? চিনলে তো বলবো। এটা আবার কেমন কথা? আচ্ছা, এই নাইট ক্লাবের মালিককে জানেন? এই তো বিপদে ফেললেন ম্যাডাম। এসব নাইট ক্লাবের আসল মালিক কে তা আমরা বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, অনেক কষ্ট দিলাম, ধন্যবাদ। ফলো করো মেয়েটিকে, কোথায় যায়, কার কাছে যায়, সবকিছু আমি জানতে চাই। ফলো হার। ওকে ম্যাডাম। মেয়েটা এই নাইট ক্লাবের আসল মালিককে খুঁজছে কেন? আসুন, ভেতরে আসুন। আসবো বলেই তো এসেছি। আসুন, বসুন। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনার সঙ্গেও আমার কিছু কথা আছে। ওকে, লেডিস ফার্স্ট। আপনার কথাটাই না হয় আগে বলে ফেলুন। কথা বলার আগে এক কাপ চা খেয়ে নিলে হতো না? অবশ্যই। চা খাবো আর কথা বলবো। আপনি বলবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন। ওকে, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। বসুন।
বলদ মার্কা গাভী মার্কা, গাভী মার্কা বলদ মার্কা, বলদ মার্কা গাভী মার্কা, এরপর হবে বাছুর মার্কা। আপনার কথাই ভাবছিলাম। ভেবে কোনো লাভ নেই। কেন? কারণ আমি একজনকে ভালোবাসি। জানি, আমি সব জানি। আঙ্কেল আমাকে সব কথা খুলে বলেছেন। এরপরেও আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? অসুবিধা কোথায়? ভালোবাসা মানুষকে খারাপ বানায় না, আরো সুন্দর করে। আপনি ভালোবেসে আরো সুন্দর হয়েছেন। বিয়ের পর আপনার এই সুন্দর মনের ভালোবাসায় আমি পেতে চাই। কখনো না। মামুন ছাড়া আমি কাউকে ভালোবাসবো না, বিয়ে করব না। আন্ডারস্ট্যান্ড? বাহ, চমৎকার। কত কঠিন ভালোবাসা আপনার। আপনার মতো একটা মেয়েকে বিয়ে করতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে। মামুন যদি জানতে পারে আপনি আমার সাথে এভাবে কথা বলেছেন, তাহলে প্রচন্ড ক্ষেপে যাবে। জানিয়ে দিন তাকে। সে যদি ক্ষেপে যায় ক্ষেপুক, এতে যদি আমার ওপর বিপদ নেমে আসে আসুক। আপনার জন্য সব বিপদ আমি মাথা পেতে নেব। দেখেছিস মা, কত উদার মনের ছেলে। এ যুগে এরকম ছেলে তুই আর একটাও পাবি না। তোর সবকিছু মেনে নিতে রাজি আছে। উনি মেনে নিলেও আমি ওনাকে আমার জীবন সাথী হিসেবে মেনে নিতে পারবো না বাবা। কথাটা তুমি মনে রেখো। ওকে ধমক দেবেন না আঙ্কেল। এমন সুন্দর একটা মেয়েকে ধমক দিলে আমার কষ্ট হবে। তাই বলে একটা চাকরকে সে ভালোবাসবে আর আমি তা মেনে নেব? ওর ভালোবাসা লোহার মতো শক্ত আঙ্কেল। ধমক দিয়ে আপনি ওকে গলাতে পারবেন না। তাহলে উপায়? ব্যাপারটা আপনি আমার উপর ছেড়ে দিন। ধমক দিয়ে লোহা না গললেও ভালোবাসার উত্তাপ দিয়ে ওকে আমি গলিয়ে ফেলবো। সেই বিশ্বাস। ভালোবাসা 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 কতবার বলবো যে আমি আপনাকে ভালোবাসি না। আমি তো বলিনি যে আমাকে আপনি ভালোবাসেন। আমি শুধু আমার ভালোবাসার কথা বলেছি। আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসি বলেই সকাল থেকে ফুল হাতে দাঁড়িয়ে আছি। একবারও কলিং বেল টিপে বিরক্ত করিনি। আপনি কি আমার পিছু ছাড়বেন না? জীবনেও না। থাকেন থাকেন দাঁড়িয়ে। তবে একটা কথা শুনে রাখুন, জীবনেও আপনি আমার ভালোবাসা পাবেন না। কয়টা ফুল ছিঁড়ে ফেলবে হাসি, কয়টা? তুমি কি জানো পৃথিবীতে প্রতিদিন কত হাজার গোলাপ ফোটে? প্রয়োজনে প্রয়োজনে সব গোলাপ তুলে এনে আমি তোমার পিছে দাঁড়িয়ে থাকবো হাসি, দাঁড়িয়ে থাকবো। হ্যালো মামুন, মামুন আমাকে বাঁচাও মামুন। কি হয়েছে হাসি? একটা ছেলে আমার পিছু নিয়েছে। সকালে গোলাপ ফুল হাতে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। আমি যেখানে যাই সেখানে আমাকে ফলো করে। কে সে? কি জানি, বাবা কোত্থেকে যেন জোগাড় করেছে। ওর সাথে নাকি আমার বিয়ে দেবে। আমি বাবাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, তোমাকে ছাড়া আমি আর কাউকে মেনে নিতে পারবো না। ছেলেটার নাম জানো? ওর নাম বিপ্লব। গাভী মার্ক একটা কোম্পানির মালিক। চিনতে পেরেছি। আমি জানতাম হাসির কাছ থেকে খবর পেয়েই তুমি ছুটে আসবে। এত বড় সাহস তোর! এত বড় সাহস! আমার ভালোবাসার হাসিকে তুই ছিনিয়ে নিতে চাস? ভুল ধারণা তোমার। আমি হাসিকে ছিনিয়ে নিতে চাই না, ভালোবাসতে চাই। গোলাপ ফুলকে ভালোবাসার অধিকার সবারই আছে। তুমিও হাসিকে ভালোবাসো, কিন্তু মুরব্বীদের অমতে বিয়ে করাটা ঠিক না। হাসির বাবা আমার সঙ্গে ওর বিয়ে ঠিক করে ফেলেছে। তিনি চান না তোমার মতো একটা চাকরের হাতে তার মেয়েকে তুলে দিতে। কিচ্ছু লাগেনি। দেখো মামুন যে ভালোবাসতে জানে
সেই রকম শত আঘাতও সহ্য করতে পারে। আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। দেখো মামুন, তুমি আবার মনে করো না আমি মারতে জানি না। মারতে আমিও জানি। কেন মারছি না জানো? কারণ তুমি হাসিকে ভালোবাসো। আমার হাসিকে যে ভালোবাসে তাকে আমি মারতে চাই না। এবার কিন্তু আমিও মারবো। দাঁড়াও! কোন সাহসে তুমি আমার বাড়িতে ঢুকেছো? কোন সাহসে? বাবা, বাবা, কাকে তুমি কি বলছো? আমিও কি আসতে বলেছি? এসো মামু, ভেতরে এসো। খবরদার, খবরদার মামুন, তুমি আর আমার বাড়িতে আসবে না। বাবা, এসব তুমি কি বলছো? তুই জানিস না মা, তুই জানিস না। ও আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। ও ভালো করেই জানে আমি তোর বাবা। আর জেনে শুনে এসে সবার সামনে চোখ রাঙিয়ে আমার সামনে কথা বলেছে, আমাকে অপমান করেছে। মামুন, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। চাকরি করতে গেলে মালিকের সন্তুষ্টির জন্য ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় অনেক কথা বলতে হয়। বাবা, বাবা, তুমি ওকে ভুল বুঝেছো বাবা। মানুষ চিনতে যদি আমার ভুলই হতো, তাহলে সামান্য অবস্থা থেকে নানা রকম ব্যবসা করে আজ আমি কোটিপতি হতে পারতাম না। হাসি, সেদিন আমি তোমাকে কথা দিয়েছিলাম প্রতিদিন একবার করে হলেও আমি তোমার মুখ দেখে যাব, তাই এসেছিলাম। চলে। না না মামুন, তুমি যাবে না। হাসি, ধমক দিও না বাবা। তোমার হাজার ধমকেও আমি আমার সিদ্ধান্ত থেকে এক বিন্দু নড়বো না। তুমি ভালো করে জানো আমি মামুনকে ভালোবাসি। ভুল করেছিস মামুনকে ভালোবেসে। শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। দেবার মতো কি পরিচয় আছে ওর বল? তুই আমার মতো একটা কোটিপতির মেয়ে, আর মামুন ও একটা চাকর, সামান্য একটা চাকর। ভেবেছিলাম হাসানের মতো এক বিশাল কোটিপতির চাকরি করে ও নিজেই কোনো ব্যবসা শুরু করবে। হাসান তাকে যেমন স্নেহ করে, তাতে অনেক সুযোগ পেয়েছিল সে, অনেক। কিন্তু সে সুযোগ কাজে না লাগিয়ে ও কি করেছে জানিস? আমি কোনো কিছু জানতে চাই না বাবা। আমি শুধু তোমাকে একটা কথা বলতে চাই। আমি কোনো চাকরিকে ভালোবাসিনি, আমি কোনো টাকাকে ভালোবাসিনি, কোনো ব্যবসাকে ভালোবাসিনি। আমি ভালোবেসেছি মামুনকে। এক্সকিউজ মি। হ্যালো, আমি রানা বলছি। সাগরের ডরে একটা ছবি পেয়েছি, ওর সঙ্গে একটি মেয়ে। মনে হচ্ছে ওরা খুব ঘনিষ্ঠ ছিল। একটা মেয়ের সাথে তার মেলামেশা ছিল, মনে হয় ভালোবাসতো। মেয়েটির নাম সোমা। ঠিকানা জানিস? ঠিকানা তো জানি না। জানা উচিত ছিল। আমি অনেকদিন জিজ্ঞাসা করেছি, কিন্তু সাগর কিছুতেই সোমার ঠিকানা দেয়নি। জিজ্ঞাসা করে আমার ওপর রাগ করেছিল। ঠিক আছে, আমি নিজেই খুঁজে বের করে দেব। নিজেই খুঁজে বের করবি মানে? হ্যালো হ্যালো হ্যালো, দেখো তো মেয়েটিকে চিনতে পারো কিনা। চিনবো না কেন? ওর নাম সোমা। সাগর ওকে ভালোবাসতো। ভাইয়াকে তুলে নেওয়ার জন্য সাগর মাঝে মাঝে আসতো গাড়ি নিয়ে। তখন মেয়েটিকেও গাড়িতে বসা দেখতাম। ঠিকানা জানো? ঠিকানা তো জানি না, তবে শুনেছি মেয়েটি সাভার এলাকায় থাকে। সাভার এলাকা? ও আচ্ছা দাঁড়াও, ভাইয়ার একটা ডায়েরি আছে। ভাইয়া সবার নাম ঠিকানা আর টেলিফোন নাম্বার ওই ডায়েরিতে লিখে রাখতো।
দেখি মেয়েটার ঠিকানা খুঁজে পাই কিনা। তোর কি দরকার? তোর কি দরকার নাইট ক্লাবে যাবার? কি দরকার তোর হত্যাকারীর খোঁজ খবর নেবার? আমি সাগরকে ভালোবাসি বাবা। সেদিন রাতে ওই নাইট ক্লাবে সাগরই আমাকে নিয়ে গিয়েছিল, গন্ডগোল হয়েছিল সেখানে। তারপরে সাগরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। সেই জন্য আমি নাইট ক্লাবে গিয়েছিলাম। আমি জানতে চাই কে সাগরকে হত্যা করলো। আমি তার শাস্তি চাই, শাস্তি চাই। এর জন্য পুলিশ আছে, আইন আছে, আদালত আছে। তোর এসবের ভিতর যাওয়ার কোনো দরকার নেই। এমন স্বার্থপরের মতো কথা বলো না বাবা। যেদিন তার সাথে পরিচয় হলো, ভালোবাসা হলো, তারপর থেকে একদিনও কি তার মধ্যে অহংকার দেখেছো? কোটিপতির ছেলে হয়েও সে যখনই বাড়িতে এসেছে তোমার পা ছুঁয়ে সালাম করেছে। কোনোদিন কোনো জোরে কথা বলেনি, বেয়াদবি করেনি। প্রতিদিন তোমার মেয়েকে সে সহি সালামতে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। সেদিন আমাকে পৌঁছে দিয়ে যাবার পর তাকে হত্যা করা হয়েছে। তার জন্য কি আমাদের কিছু করার নেই বাবা? বাবা, তোমরা কারা? কারা তোমরা? তোমার মেয়ে নাইট ক্লাবের লোক খুঁজছিল, আমরাই নাইট ক্লাবের লোক। না না, আমাদের নাইট ক্লাবের দরকার নেই। তোমরা চলে যাও। মা, মা। চিনতে পারবে তো? ভুলে যাচ্ছ কেন? এটা তোমার একার যুদ্ধ নয়, এটা আমারও যুদ্ধ। ঠিকানাটা আমি মুখস্থ করে এসেছি। তাছাড়া তাছাড়া আমার কলেজের এক বান্ধবী থাকতো এদিকে, তখন মাঝে মাঝে এখানে আসতাম। বাড়িটা আমি ঠিকই চিনে নিতে পারবো। হ্যাঁ, সামনে ডানে গিয়ে বামে যাও। বেঁচে আছে? হ্যাঁ, এখন বেঁচে আছে। ভাইয়া, ভাইয়া, আপনার ছবি দেখেছি সাগরে। প্রতিশোধ নিয়ে ভাইয়া, প্রতিশোধ নিয়ে। কে সাগরকে হত্যা করেছে বলো? কে? না, নাইট ক্লাব। নাইট ক্লাব? গন্ডু। সমান, সমান, কথা বলো সমান, কথা বলো। আর কথা বলবে না রানা, আমরা অনেক দেরি করে এসেছি। তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, আমি পারতাম একাই ওদের সাথে লড়াই করতে। তুমি সঙ্গে আছো বলে তাই পালাতে হচ্ছে। যদি তোমার কোনো বিপদ হয়? না রানা, আমার বিপদের কথা ভেবে তুমি কেন পালাবে? আমরা তোদের মুখোমুখি হতে চাই, খুঁজে বের করতে চাই আমার আর তোমার ভাইয়ের হত্যাকারীকে। রানা, আমরা এখন কোথায় যাচ্ছি? কাছে আমার একটা চেনা জায়গা আছে, আমি ওদেরকে সেখানে নিয়ে গিয়ে আটকাতে চাই।
তুমি কে? তোমার প্রশ্নের উত্তর না জেনেই তোমাকে মরতে হবে রানা। 1 মিনিট, আমি কখনো কোনো মেয়ের গায়ে আঘাত করিনি। তুমি আঘাত না করলেও আমি তোমাকে ঠিকই আঘাত করব। তোমার আঘাত রূপাই ফেরত দিতে পারবে। আমি দেখোই না। কাস্টমাররা যা যা চায়, যেভাবে চায় তার ব্যবস্থা করো। এই নাইট ক্লাবকে শহরের 1 নম্বর নাইট ক্লাবে পরিণত করো, যেন মানুষ ছুটে আসে এখানে। ঠিক আছে বস, আমি সব ব্যবস্থা করবো। খামোখা তুমি চোখের পানি ফেলছো লোকমান। তুমি কি মনে করো নীলা তোমাকে ভালোবাসতো? না লোকমান, না। সে তোমাকে ব্যবহার করার জন্য তোমার সাথে ভালোবাসার অভিনয় করত। তার চোখ ছিল আরো উপরে। সে অনেক বড় হতে চেয়েছিল। লোভে পাপ, পাপে মৃত্যু, আর তাই হয়েছে নীলার জীবনে। আমরা সব কথা আমি মানে নিলাম বস, তাই আপনার একটা কথা জানাই রাখি, মোর ভালোবাসায় কোনো খাইদা ছিল না। তাই নীলার যে খুন হচ্ছে, হ্যার দেখা যদি কোনোদিন পাই, হ্যার কলজাটারে ফুটো হারিয়ে বস, ফুটো হারিয়ে। কিছুই বুঝতে পারছি না আমি, মেয়েটা কেন সোমাকে মারলো, কেনই বা আমাদের আক্রমণ করলো, কিছুই বুঝতে পারছি না। মামুন জানালো পুলিশও এই 2 মৃত্যুর কোনো ক্লু খুঁজে বের করতে পারছে না। পত্রিকা লিখছে মেয়েটা নাকি নাইট ক্লাব পরিচালনা করতো। রানা, সোমা মারা যাবার সময় কি যেন বলার চেষ্টা করেছিল, মনে আছে তোমার? হ্যাঁ। সোমা নাইট ক্লাব শব্দটা উচ্চারণ করেছিল। হ্যাঁ। আমার মনে হয় মেয়েটা যে নাইট ক্লাব পরিচালনা করত, সেখানে গেলে আমরা অনেক কিছু জানতে পারবো। ঠিক বলেছো। ওই জীবন, তুই তুই মোর একদিন রাস্তায় দোলাই দিছিলি, হ্যাঁ তে মোর কোনো দুঃখ নাই। সামান্য দুখান বাড়ি দিয়া তোরে মুই ছাইরে দিতাম। এই দিন ও গেছিল নীলার লগে, ও দেখছে তোরে। তুই তুই মোর নীলারে খুনারছো। মুই পারতাম তোরে গুলি হরিয়ে ফুটো হারিয়ে দিতে, কিন্তু হেলে তুই আরামে মরে যেতি। মুই তোরে আরামে মরতে দিব না, দিব না।
ভুল করছিস। নীলা নিজের দোষে নিজের জীবন দিয়েছে। ভুল মুইহারি নাই, হুন্ডা বাহিনীর লোক মরে খবর দিছে। তোর লেগা মরছে আমার নীলা, তোর লেগা। কে মেরেছে আমার ভাই সাগরকে? কার হুকুমে সোমাকে মেরেছিস? কার হুকুমে আমাকে মারতে চেয়েছিলি বল? বিশ্বাস করেন, আমি কিচ্ছু জানি না। বল, তার কে জানে? বল, কে জানে? মালিক হয়তো জানতে পারে। মালিক? আমার বস, এই নাইট ক্লাবের মালিক। কে সে? গিয়াস, গিয়াস। পাসপোর্ট আর টিকিট। পাসপোর্ট, টিকিট এসব কেন বাবা? কারণ আজ রাতের ফ্লাইটে তুমি লন্ডন যাচ্ছ। সেখানে তোমার ফুপু তোমাকে রিসিভ করবে। লন্ডনের একটা ইউনিভার্সিটিতে তোমার ভর্তির ব্যবস্থা হয়েছে। কিন্তু কিন্তু কেন বাবা? ঢাকায় তো অনেক ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, আমি তো সেখানে পড়তে পারি। আমি তোমার একমাত্র মেয়ে, তোমাকে ছেড়ে, দেশ ছেড়ে আমাকে কেন চলে যেতে হবে? কারণ তুমি আমাকে ভালোবাসো। তোমার বাবা চান আমার কাছ থেকে তোমাকে দূরে পাঠিয়ে দিতে। বাবা, তুমি? ইয়েস, আমি জানি আপনি এখন কি বলবেন। হাসির মন থেকে আমার ভালোবাসা মুছে ফেলার জন্য আপনি বলবেন আমি খুন করেছি। আমার নির্দেশে খুন হয়েছে বেশ কজন মানুষ, অন্য এক নারীর সঙ্গে আমার অবৈধ সম্পর্ক রয়েছে, এইটা বলবেন? হ্যাঁ হ্যাঁ, বলবো। আজ তোমার সব কথাই আমি হাসিকে বলে দেবো। কিন্তু আমি কিছুই বলবো না। আমি হাসিকে বলতে পারতাম আপনার কথা, বলতে পারতাম আপনি একটা নাইট ক্লাবের মালিক, যে নাইট ক্লাবে মদ, গাঁজা, ফেন্সিডিল সহ রয়েছে নানান রকম অবৈধ ব্যবসা, যে নাইট ক্লাবে মেয়েদেরকে খারাপভাবে নাচানো হয়, প্রমাণ সহ আমি বলতে পারতাম। কিন্তু মেয়ের সামনে তার বাবার সম্পর্কে বাজে কথা বলতে আমার বিবেকে বাঁধে, আমার বিবেকে বাঁধে। আমি বিশ্বাস করি আমার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে হাসি আপনার কথা একটাও বিশ্বাস করবে না। হাসি আমার সঙ্গে যাবে। ইয়েস ক্যাশুদ্দিন, হাসি আমার সঙ্গে যাবে। ইয়েস। হ্যাঁ মামুন, আমি তোমার সঙ্গে যাব। আমি ভাবতেও পারিনি আমার বাবা এত জঘন্য, এত নীচ। হাসি 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 মা, তুই যাস নে মা। আমি যা কিছু করেছি সব তোর জন্য। ও একটা প্রতারক, ওর কথা বিশ্বাস করিস না মা। ওর কথায় তুই বলতে থাকেন। আমার মতো একটা চাকরের কাছ থেকে মেয়েকে দূরে সরানোর সব অধিকার আপনার আছে আঙ্কেল। তুমি যাই হও, আমি তোমাকে ভালোবাসি। তোমার কাছ থেকে কেউ আমাকে দূরে সরাতে পারবে না। সে বিশ্বাস আছে বলেই আজ আমি আমার বাগান বাড়ি সাজিয়ে রেখেছি, কাজী ডেকে এনেছি। তুমি স্বেচ্ছায় সজ্ঞানে আমার সঙ্গে সেখানে উপস্থিত হলে তোমার সঙ্গে আমার বিয়ে হবে। আর যতক্ষণ পর্যন্ত বিয়ে পড়ানো না হয়, ততক্ষণ পর্যন্ত তোমার বাবা যেন পুলিশ নিয়ে হাজির হতে না পারে, সেই জন্য আমার লোকগুলো তাকে সসম্মানে এখানে ঠেকিয়ে রাখবে। তুমি যাবে হাসি? যাবো মামুন, আমি তোমার সাথে যাব। বাবা, আমাকে মাফ করে দিও। হাসি, ভুল করিস না মা। ও একটা প্রতারক, ও একটা খুনি। তুই যাস নে মা, তুই যাস নে। হাসি হাসি, মা
যাস রে, ও একটা প্রতারক, ও একটা খুনি। বড় দেরি করে ফেলেছো রানা। এতক্ষণে মামুন খবর পেয়ে গেছে তুমি এখানে চলে এসেছো। মামুনের হাত থেকে আমার মেয়েকে বাঁচাও বাবা। মামুন, যাদের সঙ্গে তুমি এতক্ষণ লড়াই করলে ওরা তোমাদেরই সিকিউরিটির লোক। তুমি জলদি যাও বাগান বাড়িতে, আমার মেয়েকে বাঁচাও। রূপা, তুমি পুলিশ নিয়ে বাগান বাড়িতে আসো। তোমার বাবার সেই ইচ্ছা আমি পূরণ করব হাসি। উনি কোনো চাকরের সঙ্গে তোমার বিয়ে দিতে চাননি। হবে না, কোনো চাকরের সঙ্গে তোমার বিয়ে হবে না। তোমার বাবার শেষ ইচ্ছা অনুযায়ী আজ মালিকের সঙ্গে তোমার বিয়ে হবে। বস, একটু ঝামেলা হয়েছিল, শেষ করে দিয়েছি। আমি জানি আজ আপনার শেষ ইচ্ছা পূর্ণ হচ্ছে। চাকর হয়ে নয়, মালিক হয়ে আজ আমি আপনার মেয়েকে বিয়ে করব। হ্যাঁ, মালিক হয়ে আমি আপনার মেয়েকে বিয়ে করব। বাবা ঠিকই বলেছিল, তুমি একটা প্রতারক। প্রতারণা করে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। তুমি একটা খুনি। তুমি খুন করেছো আমার বাবাকে। আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি। হাসি বেঈমান। না স্যার, না, আমি বেঈমান না। আমি আপনার চাকর, আপনার চাকর, আপনার চাকর। মালিক হবার ইচ্ছা যেমন পৃথিবীর সব চাকরে থাকে, তেমনি আমারও ছিল, আমারও আছে। আমার সেই ইচ্ছা আমি পূর্ণ করতে যাচ্ছি। না, সেই ইচ্ছা তোর কোনোদিনও পূর্ণ হবে না। অবশ্যই হবে। 100 বার হবে, 1000 বার হবে, লাখো বার হবে, কোটি বার হবে, হতেই হবে। কারণ আমি আপনার কাছ থেকে কোনো দলিল সই করিয়ে নেব না। যা সই করে আপনি আগেই সই করে দিয়েছেন। ইয়েস, মানে আমার দেয়া যেসব ফাইল আপনি আগে সই করেছেন, সেইখানে একটা সাদা কাগজও ছিল। সেই কাগজে স্পষ্ট করে লেখা আছে আপনি এবং আপনার সন্তান মারা যাওয়ার পর এই কোম্পানির মালিক হব আমি। ইয়েস, আপনার ছোট ছেলে মারা গেছে, আজ বড় ছেলে মারা যাবে, তারপর কাছে আসবি না। তোর বাবার দিকে তাকিয়ে দেখ, বোম ফিট করা আছে, বোম। রিমোট টিপলে তোর বাবা উড়ে যাবে, উড়ে যাবে। লোক, আমার জন্য ভাবিস নে রানা, ধ্বংস কর এই বেঈমানকে, একেবারে ধ্বংস করে ফেল। পারবে না বস, পারবে না। রানা পারবে না। ওকে আমি ছোটবেলা থেকে চিনি। আমি জানি ও কতটা ভালোবাসে ওর বাবাকে, ওর ভাইকে। এই জন্য কি তোকে বন্ধু ভেবে বুকে টেনে নিয়েছিলাম, সারা জীবন নিজের পাশাপাশি রাখবো বলে।
তোকে নিজের কম। আমি অস্বীকার করি না দোস্ত, আমি কিছুই অস্বীকার করি না। ভেবেছিলাম সারা জীবন বন্ধু হয়ে তোর পাশে থাকবো, কিন্তু হাসিকে ভালোবাসার পর ওর বাবা আমাকে মনে করিয়ে দেয় আমি একটা চাকর। চাকরি করি তোদের কোম্পানিতে, তখন থেকে মালিক হবার স্বপ্ন দেখতে শুরু করেছি আমি। তাই তোর গাড়িতে অবৈধ মাল রেখে আমি তোকে ফাঁসিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম তোর অবর্তমানে কিছু টাকা পয়সা সরিয়ে আলাদা ব্যবসা করবো আমি, কিন্তু সব কিছু উলটপালট করে দিল তোর ছোট ভাই সাগর। সবার সামনে আমাকে অপমান করে চাকর বলল। সেদিন নাইট ক্লাবে গন্ডগোল হবার পর ওকে ফলো করেছিলাম বলে ফিরে আসার পথে আমাকে দেখে চল মারলো। চল! কেন কেন তুমি আমাকে ফলো করছো? আপনার সিকিউরিটির জন্য। তুমি ভুলে যাচ্ছ তুমি চাকর আর আমি মালিক। চাকর হয়ে মালিকের হুকুম অমান্য করছো। ছোট ভাই, তাহলে নাইট ক্লাবের ওই মেয়েটা? বোকা মেয়ে, প্রথম দিন দেখেই আমাকে ভালোবেসেছিল। ওর ছিল একটা শক্তিশালী বাহিনী, তাই ওকে ব্যবহার করার জন্য আমি ওর সাথে ভালোবাসার অভিনয় করি। কারণ আমার লোকজন সব জায়গায় আঘাত হানতে গেলে তুই জেনে ফেলতিস, আর তুই যখন যেখানে প্রমাণের জন্য ছুটে গেছিস সেখানে নাইট ক্লাবের গন্ডগোলের কথা বলে তাকেই আমি কিলার বাহিনী দিয়ে খুন করিয়েছি। এবার তোর পালা না। তোকে আমি বেশি কষ্ট দেব না রানা, তুই আমার বন্ধু। তাই তোর কপালে পিস্তল ঠেকিয়ে শুধু একটা গুলি করে দেব। আরে বেমানের বাচ্চা, তোর পিস্তল কোনো কাজে আসবে কিনা জানি না, তবে এই মুহূর্তে কোনো কাজে আসবে না, কারণ বাবা ওই ছেড়ে নেই।
সাক্ষীদের জবানবন্দিতে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে মিথ্যে মামলার আসামি রানা আহমেদ ওরফে রানা বিরাট ষড়যন্ত্র উদ্ঘাটন এবং অপরাধীদের নির্মূল করতে পুলিশকে সহায়তা করেছে। যেহেতু রানা বিনা দোষে আগেই কারাদণ্ড ভোগ করেছে, সেহেতু এই আদালত তার জেল পালানোর অপরাধ বিশেষ বিবেচনা করে তাকে 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করছে। রানা রূপা, এবার কি লোকাল বাস? না রূপা, এখন যা কিছু হবে সব